হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিড ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ছায়াগণিত ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ইউনিট 3 এর চ্যাপ্টার 4 সম্ভাবনা বা প্রবাবিলিটি 3 মানের প্রশ্নগুলো কোশ্চেন নাম্বার 1 থেকে সলভ করা শুরু করব। আগের ভিডিওগুলোতে আমি কোশ্চেন মার্কস 2 এর সবগুলো প্রশ্ন সলভ করে দিয়েছি। এই ভিডিওটা হচ্ছে পার্ট 3। আগের দুটো পার্টের ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আজকে আমরা 3 মানের প্রশ্নগুলো সলভ করা স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এটা হচ্ছে ছায়াগণিত ক্লাস 11 সেমিস্টার 2। আর এই যে প্রশ্নগুলো এগুলো পেজ নাম্বার 428, 428 ও 429 এ আছে, প্রশ্ন মান 3। ওকে, তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু আমরা কি জানি, যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। তাহলে এটা দেখো লেস দেন প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি আছে। তাহলে দেখো এখানে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি আছে, এ প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস এইটা, তো এইটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা নিশ্চয়ই 0 থেকে বড়, কারণ একটা প্রবাবিলিটি 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে 0 থেকে বড় অথবা সমান। এবার একটা আমরা মাইনাস দেবো, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দেন ইকুয়াল টু 0, কারণ কি এখানে মাইনাস অফ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে। তাহলে এবার আমরা দুপাশে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি যোগ করব। এবার দেখো এখানে এটা যে ঘুরে গেল, এটা কেন হয় তোমরা ইনইকুয়ালিটিতে শিখেছো, যে দেখো 2 যদি 1 এর থেকে বড় হয় তাহলে -2 আর এই -1 একের মধ্যে এটা কোনটা হবে, -2টা ছোট হবে, তাহলে যে গ্রেটার দ্যান সাইনটা আছে ওটা লেস দ্যান সাইনে চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য এটা মাইনাস দেওয়ার জন্য এটা 0 থেকে লেস দ্যান হয়ে গেছে, কারণ -0 তো 0ই হয়। ওকে, এবার দেখো দুপাশে আমরা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি যোগ করছি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি is less than equal to probability of A plus probability of B. তাহলে দেখো বাঁ দিকেরটা কি হলো, probability of A union B, তাহলে এটা less than equal to probability of A plus probability of B, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণিত। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, যে কোনো দুটি ঘটনা A ও B এর ক্ষেত্রে প্রমাণ করো। এক নম্বরটা দিয়েছে এটা probability of A is greater than equal to probability of A intersection B is greater than equal to probability of A plus probability of B minus 1. আমরা জানি যে A যদি সাবসেট হয় B এর, ঠিক আছে, তাহলে probability of A is less than equal to probability of B হয়, রাইট? কারণ probability of A তার মানে কি টোটাল স্যাম্পল স্পেসে যতগুলো আছে আর উপরে হচ্ছে n of A, A ঘটনার পক্ষে যে কটা আছে, তাহলে A যদি সাবসেট অফ B হয় তাহলে A এর মধ্যে B এর থেকে কম অথবা সমান এলিমেন্ট থাকবে, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু n of B বাই n of S হবে, রাইট? মানে এটা n of A আগে লেখা উচিত n of A ইজ লেস দেন ইকুয়াল টু n of B, যেহেতু এটা B এর সাবসেট তাহলে দুপাশে দুটো ডিভাইড করে দিলাম n of S দিয়ে, স্যাম্পল স্পেস দিয়ে, তাহলে প্রবাবিলিটি অফ A ইজ লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ B হয়ে গেল এটা। তাহলে দেখো A ইন্টারসেকশন B এটা এর সাবসেটের বা সাবসেট হতে পারে বা ইকুয়াল টু হতে পারে, কারণ A ইন্টারসেকশন B টা A ও হতে পারে, A যদি B এর সাবসেট হয়। এখানে তো যে কোনো দুটি ঘটনা বলে দিয়েছে A ও B, এদের সম্বন্ধে কিছু বলে দেয়নি, রাইট? তাহলে দেখো P of A intersection B is less than equal to P of A, এটার প্রথম পার্টটা পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম। এবার দেখাতে হবে যে probability of A intersection B হচ্ছে greater than probability of A plus probability of B minus 1। তাহলে দেখো probability of A intersection B এটা কি আছে, এটা হচ্ছে greater than probability of A plus probability of B minus 1। তাহলে এটাকে আমরা করতে গেলে probability of A union B নিতে হবে, কারণ এই তিনটে দেখো A intersection B, A আর B এই তিনটেই আছে একমাত্র A ইউনিয়ন B তে। তাহলে probability of A union B এটা
লাস্টে দেখো 1 আছে, রাইট? তাহলে এটাকে আমাদেরকে লেস দ্যান ইকুয়াল টু 1 নিতে হবে, যে প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 1 এর থেকে ছোট। তাহলে এখানে এটাকে যদি আমরা ভেঙে লিখি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা এই পাশে লিখছি। দেখো এবার প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, 1টাকে এপাশে নিয়ে আসছি আর এ ইন্টারসেকশন বি টাকে এপাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা -1 হয়ে যাবে। লেস দ্যানটা লেস দ্যানই থাকবে, কারণ এদিক ওদিক চেঞ্জ করছি, কোনো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি না। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দ্যান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -1। এখানে দেখো গ্রেটার দ্যান সাইনটা, বড় মুখটা কোন দিকে আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর দিকে, তাই জন্য এটা গ্রেটার দ্যান আছে। এখানে দেখো বড় মুখটা কোন দিকে আছে? এ ইন্টারসেকশন বি এর দিকে। তাহলে এইটা আর এখান থেকে এইটা, তাহলে 1 ও 2 থেকে পাই, এটা 1 ও 2 থেকে পাই, কি পাচ্ছি? probability of A is greater than equal to probability of A intersection B and it is greater than equal to probability of A plus probability of B -1। এটাই প্রুফ করতে দিয়েছিল, প্রমাণিত। ঠিক আছে, এরপরে দুই জায়গাটা কি আছে? probability of A intersection B is less than probability of A probability of A union B, আর সেটাও লেস দেন probability of A প্লাস probability of B। এটা তো এখানে দেখো প্রুফ হয়েই আছে, probability of A is less A intersection B হচ্ছে probability of A এর থেকে ছোট, তাহলে এটা অলরেডি প্রুফ হয়ে আছে। তাহলে দুইয়ের দাগেরটা দেখো, প্রথমে বলছে A probability of A intersection B হচ্ছে A এর থেকে ছোট probability of A এর থেকে, তাহলে A intersection B টা হচ্ছে A এর সাবসেট, তাহলে probability of A intersection B হচ্ছে less than equal to probability of A। এটা 1 নম্বর দিলাম। তারপরটা বলছে probability of A হচ্ছে less than equal to probability of A union B, তাহলে A হচ্ছে সাবসেট অফ A union B। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি probability of A হচ্ছে less than equal to probability of A union B, এটা হচ্ছে 2 নম্বর। আর লাস্টেরটা হচ্ছে A union B হচ্ছে less than equal to probability of A plus probability of B। এটা এখানে প্রুফ করেছি, প্রথমটাই দেখো, প্রথমটা এটা প্রুফ করেছিলাম probability of A union B is less than equal to probability of A plus probability of B। তাহলে এখানে আরেকবার প্রুফ করে দিচ্ছি। তাহলে probability of A intersection B এটা হচ্ছে greater than equal to 0 নিতে হবে, greater than equal to 0, তাহলে minus probability of A intersection B is less than equal to 0। এবার probability of A plus probability of B minus probability of A intersection B is less than equal to probability of A plus probability of B। তাহলে এই পাশেরটা হচ্ছে A union B is less than equal to probability of A plus probability of B। তাহলে এটা হচ্ছে 3। তাহলে 1, 2 ও 3 থেকে পাই, 3 থেকে কি পাচ্ছি? এখানে probability of A intersection B এটা ছোট, less than equal to probability of A, এটা less than equal to probability of A union B, এটা less than equal to probability of A plus probability of B। ওকে, আশা করি এটা বোঝা গেছে। 3 এর অঙ্কটা প্রদত্ত probability of A হচ্ছে A, probability of B হচ্ছে স্মল b এবং probability of A intersection B হচ্ছে স্মল c। তাহলে নিচের প্রত্যেকটি রাশির মান নির্ণয় করো। তাহলে দেখো এক একটা কি বলছে, probability of A complement union B complement। তাহলে ডি মর্গানস ল এর সাহায্যে কি লিখতে পারি? আচ্ছা, 1টা আগে লিখবো না, তাহলে probability of A intersection B হোল কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানস ল এর সাহায্যে লিখতে পারি। ইউনিয়ন থাকলে হোল কমপ্লিমেন্ট হবে, মাঝখানে ইন্টারসেকশন হবে। তাহলে যেহেতু probability of A complement, তাহলে A complement মানে কি 1 minus probability of A, তাহলে A intersection B complement আছে, তাহলে 1 minus probability of A intersection B। এবার দেখো A intersection B এর মান কত দেওয়া আছে? C, স্মল c, তাহলে 1 minus স্মল c।
ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত? 1 মাইনাস সি। ওকে, আশা করি বোঝা গেছে। দুইয়ের অঙ্কটা কি বলছে? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এইটার ফর্মুলায় ফেলবো। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আচ্ছা, এবার দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা একটু ডায়াগ্রাম এঁকে করা যাক। এটা ধরো পুরো স্যাম্পল স্পেসটা। এবার দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে অবশ্যই এ কমপ্লিমেন্ট সেটা হচ্ছে এই পুরোটা এ কমপ্লিমেন্ট, এ বাদ দিয়ে পুরোটা। এবার এর সাথে বি এর ইন্টারসেকশন দেখো শুধু এইটা হবে, এবং এ ইন্টারসেকশন বি এর মধ্যে যেটা আছে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে মানে এইটুকুনিটা, এটা বাদ যাবে, কারণ এটা এর মধ্যেও পড়ছে। তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে এই ইন্টারসেকশনটা থাকবে না। তাহলে এই যে পি অফ এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 1 মাইনাস পি অফ এ, এটা হচ্ছে পি অফ বি, আর এটা হচ্ছে দেখো মাইনাস দিয়ে এখানে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, রাইট? কারণ এই ইন্টারসেকশনটা বাদ যাবে। তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ হচ্ছে স্মল এ, আর এখানে দেখো প্রবাবিলিটি অফ বি আর এই মাইনাস প্রবাবিলিটি অফ বি তো কেটে যাচ্ছে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস সি। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, তারপরে 3 দাগেরটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে 3 দাগেরটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার আমরা ডি মর্গানস ল ইউজ করব। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এ এটা প্লাস বি এটা মাইনাস সি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস সি মাইনাস এ মাইনাস বি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 4 দাগেরটা কি বলছে দেখো, দুটি ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হয়, সংশ্লিষ্ট নমুনা দেশ লেখো, তারপর পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা এইচএস 2019 সালে এসেছিল। তাহলে দেখো এখানে দুটো ঝোঁকশূন্য পাশা ফেলা হয়েছে, তাহলে একটা মানে ঝোঁকশূন্য পাশাতে কতগুলো অক্ষর মানে নাম্বার থাকে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে দুটো ঝোঁকশূন্য পাশা ফেলা হলো, তার মানে টোটাল কতগুলো নমুনা দেশে কতগুলো বিন্দু থাকবে, মানে কতগুলো এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে 6 স্কোয়ার মানে 36টা। এবার 36টা আমরা একেবারে লিখবো না, আমরা একটু ট্রিক লিখবো। 36টা তো একেবারে লিখবো না, অনেক সময় লেগে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথমে 1 তারপরে 1, তার মানে কি প্রথম পাশায় 1 পড়লো, দ্বিতীয় পাশায় 1 পড়লো। এগুলো তোমাদের যে 2 নম্বরের যে কোশ্চেন গুলো আছে সেগুলোতে আমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করে দিয়েছি এরকম ঝোঁকশূন্য পাশার নমুনা দেশ লেখা। এরপরে দেখো প্রথম পাশায় 1 দ্বিতীয় পাশায় 2, এরকম করতে করতে প্রথম পাশায় 1 দ্বিতীয় পাশায় 6, আর তারপরে দেখো প্রথম পাশায় 2 দ্বিতীয় পাশায় 1, তারপরে প্রথম পাশায় 2 দ্বিতীয় পাশাতেও 2, এরকম করতে করতে প্রথম পাশাতে 2 দ্বিতীয় পাশাতে 6, এরকম প্রথম পাশায় 3 তারপরে 1 3 দ্বিতীয় পাশাতে 1, প্রথম পাশাতে 3 দ্বিতীয় পাশাতে 2, এরকম করতে করতে সবার লাস্টে যেটা হবে প্রথম পাশাতে 6 দ্বিতীয় পাশায় 1, প্রথম পাশায় 6 তারপরে পাশায় 2, এরকম করতে করতে দুটো পাশাতেই 6 পড়বে। ওকে, এটাই হচ্ছে নমুনা দেশ, এইটা হচ্ছে স্যাম্পল স্পেস, এস হচ্ছে নমুনা দেশ। এদের মধ্যে বলছে দেখো পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের টোটাল নমুনা দেশ কতগুলো আছে, এই নমুনা বিন্দু কতগুলো আছে? 36। তাহলে নির্ণয় সম্ভাবনার নিচে যেটা হবে, নিচে যেটা দিয়ে ডিভাইড করব সেটা হচ্ছে 36। এবার এই যে ঘটনা বলছে অঙ্ক দুটির সমষ্টি হবে 5, এই সমষ্টি 5 এর জন্য কতগুলো বিন্দু এখান থেকে আমরা পাবো সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একের এই যে লাইনটা আছে, এই লাইনে 1 4 যেটা আছে,
সেটা যদি নেই তাহলে দেখো 4 1 এ 5, দুটো যোগ করলে 5 হচ্ছে, তাহলে 1 4 ঢুকলো, তার মানে সমষ্টি 5 হওয়ার ক্ষেত্রে, সমষ্টি 5 হওয়ার ক্ষেত্রে আমি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এই মানে কিভাবে আমরা বার করব প্রবাবিলিটিটা। আমি সুন্দর করে খাতায় সলিউশন করে দিয়েছি, যে যেরকম ভাবে তোমরা লিখলে পরীক্ষায় ফুল মার্কস পাবে সেরকম সলিউশন আমি খাতায় করে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে ওই সলিউশনটা পিডিএফ করে দিয়ে দেবো। এই পিডিএফটা দেবো না, তার কারণ এই পিডিএফে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে লিখছি না, ঠিক আছে। এবার দেখো 2 এর ক্ষেত্রে 2 3 যেটা থাকবে সেটার সমষ্টিটা 5 হবে, তাহলে 2 3 হলো। এবার 3 এর জায়গায় 3 2 হলো। এবার দেখো 4 এর ক্ষেত্রে 4 1 হবে, ঠিক আছে। এবার 5 হওয়ার জন্য 5 শূন্য তো হবে না, কারণ পাশাতে তো শূন্য পড়ে না, ঠিক আছে। তাহলে এই 4টে ক্ষেত্রে 4টি নমুনা বিন্দু পাওয়া গেল, ঠিক আছে। এটা আমি এক্সপ্লেন করে দিলাম। তাহলে নির্ণেয় সম্ভাবনা কত হবে? নির্ণেয় সম্ভাবনা হবে 4/36 মানে 1/9, ওকে। কারণ টোটাল নমুনা বিন্দু, এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা, আর এটা হচ্ছে নমুনা দেশ, ওকে। আশা করি এটা বোঝা গেছে। 1/9 হচ্ছে উত্তর, ঠিক আছে। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা কি বলছে দেখো, ঝোঁকশূন্য 4টি মুদ্রাকে একবার টস করা হলে 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে যদি আমরা 4টে ঝোঁকশূন্য মুদ্রা টস করি, তাহলে হেড টেলের সমান সমান হাফ হাফ করে, তাহলে 4টে ঝোঁকশূন্য মুদ্রাকে টস করা হলে মোট নমুনা বিন্দু কতগুলো পাওয়া যাবে? 4 স্কয়ার না, কিন্তু 2 টু দি পাওয়ার 4, 4 স্কয়ার আর 2 টু দি পাওয়ার 4 একই, কিন্তু তবুও বলবো এটা 2 টু দি পাওয়ার 4 হবে। কারণ কি করে এই 2 টু দি পাওয়ার 4 হয়? একবার টস করলাম দুটো পসিবিলিটি, আর একবার টস করলাম দুটো পসিবিলিটি, আর একবার টস করলাম দুটো পসিবিলিটি, আর একবার টস করলাম দুটো পসিবিলিটি, তাহলে টোটাল 4বার টস করলাম, 2বার করে পসিবিলিটি, তার মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে 16। তাহলে টোটাল নমুনা বিন্দু হচ্ছে 16টি। এবার বলছে একবার টস করা হলো 4টি মুদ্রাকে, তাহলে দুটো টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো দুটো টেল মানে কি, 2টি টেল মানে কি বাকি দুটো হেডই পড়বে, কারণ দুটোই সম্ভাবনা আছে। তাহলে দুটো হেড আর দুটো টেল, এইগুলোকে কিভাবে আমরা সাজাতে পারবো, পারমুট করতে পারবো, বিন্যাস করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এইচ এটা একটা বিন্যাস হয়ে গেল, এটা 1 নম্বর। এইচ, আচ্ছা এর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে টি, এটা 2 নম্বর। টি, দেখো কারণ এটা প্রথম পাশায় পড়ছে 1, এটা দ্বিতীয়বার পাশা বলছি, দ্বিতীয়বার টস করায় পড়ছে, এটা তৃতীয়বার টস করায় পড়ছে, এটা চতুর্থবার টস করায় পড়ছে। সেরকম ভাবে এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার, এটা চতুর্থবার টস করে পড়ছে, এটা 3 নম্বর হলো। আর 4 নম্বর হচ্ছে এইচটি, ওকে। 5 নম্বর এইচটিটিএইচ, আর 6 নম্বর টিএইচটি, রাইট। এবার এটা আমরা কিভাবে বার করতে পারতাম, আর কোনো মিস গেছে কিনা এবার একটু দেখা যাক। এটা কিভাবে, দেখো দুটো হেড আছে, দুটো টেল আছে, টোটাল কতগুলো আছে? 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুটো একই আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 2 দিয়ে 4 কেটে গেল, 3 দিয়ে 6, তাহলে 6টা আসবে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা এসে গেছে। তাহলে এই যে দুটো টেল পাওয়ার ক্ষেত্রে যে আমার যে টোটাল এই যে ঘটনার অনুকূলে যে কটা বিন্দু পাওয়া গেল সেটা হচ্ছে 6, আর টোটাল কত ছিল? 16। তাহলে এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 6/16 মানে 3/8, এটাই হচ্ছে অ্যান্সার। এবার এখানে যদি বললো দুটো হেড পাওয়ার সম্ভাবনা, সেটাও সেম হতো, কারণ দুটো হেড পড়লে দুটোই টেল
পড়তে হবে, কারণ 4 বার 4টি মুদ্রাকে টস করা হয়েছে, দুটো হেড দুটো টেল, টোটাল 4 হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। 6 দাগেরটা কি বলছে দেখো, নিচে 800 জন শ্রমিকের বেতনের বিভাজন দেওয়া আছে, এই দেওয়া আছে। এবার উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একজন শ্রমিকের বেতন 200 টাকার কম। আচ্ছা, একটা কি বলছে 200 টাকার কম, কতজন আছে শ্রমিক সংখ্যা, তাহলে এখানে টোটাল কতজন শ্রমিক আছে, 32, 114, 190, 230, 146, 64, 24, এইগুলোকে সবগুলোকে অ্যাড করলে হয় 4 আর 2 6, 6 আছে 12, 12 আর 4 16, এই 8, সরি 4 4 8, 8 6 14, 14 আর 4 18 আর 2 20, সরি 20, হাতে 2, 2 হলো 6 আর 4 10, 10 4 14, 17, 17 আর 9 26, 27, 27 আর 3 আবার 30 এর 0 হাতে 3, 30 এর 0 হাতে 3, তাহলে 3 একে 4, 5, 6 7 8, 800, টোটাল 800 জন শ্রমিক আছে। এবার এই 800 জন শ্রমিকের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একজন শ্রমিক বেছে নিতে হবে, তাহলে 800 জন শ্রমিকের মধ্যে একজন বাছলাম, মানে 800 C1 মানে 800। ওকে, এবার 200 টাকার কম কতজন শ্রমিক আছে সেটা দেখতে হবে। 200 টাকার কম এই তিনটে, 190, 114 আর 32, তাহলে এখানে 4 আর 2 6, 4 আর 2 6, 9 একে 10, 10 3 13, 3 হাতে 1 আর 3, 336 জন। 200 টাকার কম বেতন পায় এমন শ্রমিক সংখ্যা হচ্ছে 336 জন। তাহলে এই যে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শ্রমিক 200 টাকার কম বেতন পাবে, এর সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 336/800। ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড করা যাবে না, 2 দিয়ে আগে করে দেখি। 2 1 কে 2, 6 2 12, 8 2 16/400, এটা ইকুয়াল টু, এবং আবারও 2 দিয়ে করা যাবে, 8 1 ডিভাইডেড বাই 200, তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, 81/200। নেক্সট প্রবলেম কি বলছে, 2 এর দাগেরটা 249 টাকার বেশি, মানে 249 টাকার বেশি মানে 250 থেকে এইটা যোগ করতে হবে, তাহলে 4 4 8, 4 4 8, এটা 4 4 8, 8 6 14, 4 হাতে 1, 8 8 6 14, তাহলে 249 টাকার বেশি। ওকে, 249 টাকার বেশি, এটা টোটাল শ্রমিক আছে 2 এর দাগেরটা, এটা কত হচ্ছে, 4 4 8, 8 6 14, 4 হাতে 1, 6 4 10, 12 1 13, আচ্ছা এটা হচ্ছে 14, 3 হাতে 1, 2 234, 234, তাহলে অতএব নির্ণয় সম্ভাবনা কত হবে, 234/800, কারণ টোটাল হচ্ছে 800 জন শ্রমিক আছে, সবগুলোকে অ্যাড করলে আমরা 800 পাই। তাহলে এটা 2 দিয়ে ভাগ করছি, 2 1 কে 2, 2 1 কে 2, 14, 117/400, এটা হচ্ছে উত্তর। ওকে, এবার 3 এর দাগেরটা কি বলছে, 3 এর দাগেরটা বলছে 100 টাকার বেশি কিন্তু 300 টাকার কম হওয়ার সম্ভাবনা কত। 100 টাকার বেশি মানে দেখো, এই যে 100 টাকার বেশি 114 আছে, তাহলে 114, আর 300 টাকার কম, 300 টাকার কম মানে হচ্ছে এইটা 146, 230, 190, 114,
114,190, তাহলে 114 প্লাস 190 প্লাস 230, 146, 230 প্লাস 146, এগুলোকে অ্যাড করতে হবে। তাহলে এটা হচ্ছে 6 আর 4 10 0 হাতে 1, 9 একে 10 একে 11, 11 আর 3 14, 14 আর 4 18, 8 হাতে 1, 2 একে 3 একে 4, 5 6, 680। এই যোগ বিয়োগগুলো যদি ভুল হয় তাহলে তোমরা একটু ঠিক করে নেবে, কিন্তু এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইগুলো অ্যাড করে বার করতে হবে কতজন আছে, এই যে শর্তগুলো দেওয়া আছে, আর ডিভাইডেড বাই 800 করে দিতে হবে। তাহলে নির্ণেয় সম্ভাবনা কি হবে? নির্ণেয় সম্ভাবনা 680 ডিভাইডেড বাই 800, তাহলে 8 কেটে গেল, 4 20, 4 1 4, 4 7 28, তাহলে 17/20, এটাই হচ্ছে উত্তর। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, সাতের দাগেরটা কি বলছে দেখো, টাওয়াল শব্দের অক্ষরগুলির কোনো অক্ষর একাধিকবার ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যস্ত করা হলে ও এবং ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা কত? এখানে টাওয়াল শব্দে কতগুলো লেটার আছে? টোটাল 5টা লেটার আছে। তাহলে 5টা লেটারকে আমরা কত রকম ভাবে বিন্যস্ত করতে পারি? 5 ফ্যাক্টোরিয়ালস ওয়েজে, তার মানে 120 ভাবে, এটা 120 ভাবে বিন্যস্ত করতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখো বলছে ও আর ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসবে, তাহলে এখানে 5টা টোটাল প্লেস আছে, 4 5, এই 5টা প্লেসের মধ্যে ও আর ই কে তার মাঝখানে দুটো রাখতে হবে। তাহলে আমরা যদি ও কে প্রথমে রাখি বা ই কে প্রথমে রাখি, যে কোনো একটাকে রাখতে পারি, তাহলে এখানে 3 নম্বর স্থানে ও অথবা ই রাখতে পারবো। আবার দেখো যদি 2 নম্বর স্থানে রাখি ও অথবা ই, তাহলে 5th প্লেসে ই অথবা ও রাখতে পারবো, রাইট? তাহলে এবার এখানে যদি ফার্স্ট প্লেসে আমরা যেটা ওটাকে রাখলাম বা ইটাকে রাখলাম, এরপরে চতুর্থ প্লেসে ওটাকে রাখলাম বা ইটাকে রাখলাম, তাহলে একটা নিয়ে যদি ক্যালকুলেট করি, ধরো ইটাকে রাখলাম ফার্স্ট প্লেসে আর ওটাকে রাখলাম ফোর্থ প্লেসে, তাহলে ও আর ই তো চলে গেল। এবার যে 5টার মধ্যে তাহলে দুটো চলে গেল, 3টে আছে। এবার 3টে কি আছে? টি, ডব্লিউ আর এল। তাহলে এই টি, ডব্লিউ, এল এই স্থানে, এই স্থানে, এই স্থানে, এই স্থান 3টেতে যে কোনো ভাবে বিন্যস্ত হতে পারে, হলেই ই আর ও এর মধ্যে দুটো লেটার এসে যাবে, রাইট? তাহলে দেখো এই ই আর ও এখানে ফিক্সড, তাহলে ই আর ও এর মধ্যে 3টে কত ভাবে রাখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। এর সাথে 2 মাল্টিপ্লাই করব, কারণ ওটাকে ই এর স্থানে দেবো, ইটাকে ও এর স্থানে দেবো, দিলে আলাদা রকমের বিন্যাস হবে, তাহলে ওটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে। ওকে, এবার দেখো ও বা ই কে সেকেন্ড প্লেসে আর ই বা ও কে 5th প্লেসে রাখবো, এক্ষেত্রেও 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, ঠিক আছে? কারণ ও এর জায়গায় ইও রাখতে পারি আর ই এর জায়গায় ও রাখতে পারি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর কোনো প্লেসে রাখলে দেখো মাঝখানে দুটো অক্ষর আসবে না, কারণ এখানে যদি থার্ড প্লেসে যদি রাখি, তাহলে থার্ড প্লেসটা মাঝখানে হয়ে যাচ্ছে টোটালি। এবার টোটালি যদি মাঝখানে হয়ে যায়, তাহলে দুপাশে তো মাঝখানে দুটো অক্ষর আসছে না। আর যদি ফোর্থ প্লেসে আবার রাখি, কারণ ফার্স্ট আর ফোর্থে রেখেছি, এখানে সেকেন্ড আর ফিফথে রেখেছি, তো এখানে ফোর্থ আর ফিফথ আবার ঘুরে ওই ফার্স্ট আর সেকেন্ডের প্লেসটা হয়ে যাচ্ছে, রাইট? মানে এখানে ফার্স্ট, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড হচ্ছে, এটা ফোর্থ, এটা ফিফথ। তাহলে এই ফার্স্ট রাখলাম, সেকেন্ডে রাখলাম, থার্ডে রাখতে পারছি না। এবার যদি ফোর্থ আর ফিফথে রাখার জন্য চেষ্টা করি, তাহলে ওটা আগের দুটো কেসেই চলে যাচ্ছে। ওকে, তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, মানে 3 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, এখানেও 12, তাহলে টোটাল 12 প্লাস 12 মানে
24টা কেস আছে যেখানে আমরা এরকম ও আর ই এর মাঝখানে দুটো অক্ষর পাচ্ছি, তাহলে সেই প্রবাবিলিটিটা কত হবে? প্রবাবিলিটি হচ্ছে 24/120। তার মানে 24 মানে হচ্ছে 12 দুগুণ 24, তাহলে 12 দুয়ে 24, 12 10, তাহলে 1/5, 2/10 মানে 1/5, 2 দিয়ে 10 কে কাটলে 5, তাহলে এটা হচ্ছে অ্যান্সার কত হচ্ছে 1/5। ওকে, আশা করি এটা বোঝা গেছে। আমি ভালো করে সুন্দর করে লিখে একদম নোটের মতো করে দিয়েছি, যাতে যেগুলো যেভাবে তোমরা পরীক্ষায় লিখবে সেটা আমি নোটসে দিয়ে দেবো। নোটসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ থাকবে, এখানে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, নেক্সট প্রবলেম। 8 দাগেরটা কি বলছে দেখো, একটি থলিতে 6টি সাদা এবং 4টি কালো বল আছে। উদ্দেশ্যহীনভাবে থলি থেকে একযোগে 2টি বল তোলা হলো। একটি বল সাদা এবং অন্যটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে টোটাল 6টা হোয়াইট বল আর 4টে ব্ল্যাক বল আছে। টোটাল বল কটা আছে? 10টা বল, 10 বলস। তাহলে এখান থেকে 2টো বল তোলা হচ্ছে, তাহলে টোটাল যে নমুনা বিন্দু কতগুলো হবে? 10C2, কারণ যে কোনো টোটাল 10টা বল আছে, 10টা থেকে 2টো তুলছি, তার মানে 10C2। 10C2 মানে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 মানে 45। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 45। এবার বলছে একটি বল সাদা এবং অন্যটি কালো। তাহলে একটি বল সাদা এবং অন্যটি কালো হতে গেলে এই 6টা হোয়াইট বল থেকে একটা বল তুলতে হবে এবং 4টে ব্ল্যাক বল থেকে একটা বল তুলতে হবে। তাহলে 6টা সাদা বল থেকে একটা বল তোলার ঘটনা হচ্ছে 6C1 ইন্টু 4C1, তার মানে 24, 6 ইন্টু 4, রাইট? 24। তাহলে টোটাল এই যে একটি বল সাদা একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ এ, এটা ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 45, তাহলে 3 দিয়ে যায়, 3 8 24 আর 3 15 45, তাহলে 8/15, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এটা বোঝা গেল। নেক্সট প্রবলেম। 9 দাগেরটা কি বলছে দেখো, একটি থলিতে 8টি কালো ও 10টি সাদা বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 3টি বল তোলা হলো। 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? উক্ত ঘটনার অনুকূলে ও প্রতিকূলে সুযোগ কত হবে তাও নির্ণয় করো। তাহলে বলছে 8টা ব্ল্যাক বল আর 10টা হোয়াইট বল আছে, টোটাল কতগুলো বল আছে? 18টা। তাহলে টোটাল 18টা বল আছে, এখান থেকে 3টে বল তোলা হবে, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 18C3, তার মানে 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল, তাহলে 18 ইন্টু 17 ইন্টু 16, 15 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর এটা হচ্ছে 3 ইন্টু 2, তাহলে 6 দিয়ে 18কে কাটলে 3, তাহলে এটা হচ্ছে 51 গুণ 16, 3 17 51 গুণ 16। ওকে, এবার বলছে 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? 3টে সাদা বল, মানে এই 10টা সাদা বল থেকে 3টে সাদা বল তুলতে হবে, তার মানে 10C3। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই ঘটনার পক্ষে যে অনুকূলে যে নমুনা বিন্দুগুলো আছে, এটা 10C3 কত হবে? 10, 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 10 ইন্টু 9 ইন্টু 8, আর 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 2, 3 3 যা 9, 3 2 যা 2 4 যা 8, তাহলে 30 ইন্টু 4, তাহলে নির্ণয় প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি অফ এ হচ্ছে 30 ইন্টু 4 ডিভাইডেড বাই 51 ইন্টু 16, 4 দিয়ে 16 কে কাটলে 4, এবার 3 এটা 10, 3 দিয়ে কাটলে 17, 4 দিয়ে 5 2, তাহলে 5/34, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো বলেছে উক্ত ঘটনার অনুকূলে ও প্রতিকূলে সুযোগ কত হবে। আমরা জানি যে কোনো ঘটনার প্রবাবিলিটি যদি m/n হয়, এটা যদি প্রবাবিলিটি অফ এ হয়, তাহলে অনুকূলে সুযোগ কি হয়? m/n-m, রাইট? আর প্রতিকূলে সুযোগ কত হয়? এটা n-m/m, তাহলে এটার অনুকূলে সুযোগ কি হবে? অনুকূলে সুযোগ
অনুকূলে সূচক হচ্ছে এম, মানে হচ্ছে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাহলে 5:n-m, 34 থেকে 5 বাদ দিলে 29। আর প্রতিকূলে সূচক এটা হচ্ছে 29:5। ওকে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 10 দাগেরটা কি বলছে দেখো, একটি বাক্সে 10টি বল আছে যাদের মধ্যে 4টি কালো এবং 6টি লাল। উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হয়, ঠিক 2টি লাল বল তোলার সম্ভাবনা নির্ণয় করো। এবার দেখো এখানে বলছে 10টা বল আছে, তার মধ্যে 4টে বল তোলা হবে, তাহলে মোট নমুনা বিন্দু কত? 10c4। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 4 ইন্টু 3 ইন্টু 2, 4 2 যা 8, 3 3 যা 9, তাহলে এটা হচ্ছে 210 টোটাল নমুনা বিন্দু। এবার বলছে ঠিক 2টি লাল বল হওয়ার সম্ভাবনা। ঠিক 2টি মানে 2টো লাল বল তুলতে হবে, টোটাল 4টে বল তোলা হচ্ছে, তার মানে 2টো লাল বল আর 2টো অবশ্যই যেটা কালো বল আছে সেটা তুলতে হবে। তাহলে 4টে কালো বল এবং 6টি লাল বল, তাহলে 4c2 ইন্টু 6c2, দুটো করে তুলতে হবে, 4টে বল তুলতে হবে। তাহলে 4c2 মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর এখানে 3টে 2 আছে, 2 2 2, দুটো 2 দিয়ে 4 কেটে দিলাম, একটা 2 দিয়ে এই 2টা কেটে দিলাম, তাহলে 6 5 30, 30 আর 3 90। তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে? প্রবাবিলিটি অফ এ হচ্ছে 90/210, তার মানে 3/7। এটা হচ্ছে উত্তর। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, একটি থলিতে 5টি কালো, 6টি লাল ও 4টি সাদা বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি বল তোলা হলো, তোলা বল 5টির মধ্যে ঠিক 2টি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা এইচএস মডেল কোশ্চেন 2024-এ দিয়েছিল গত বছরে। তাহলে বলছে 5টি কালো বল, 6টি লাল বল ও 4টি সাদা বল আছে, তাহলে 5 যোগ 6 যোগ 4, তার মানে 15টা টোটাল বল আছে, 15টি বল আছে। তাহলে 5টা বল তোলা হচ্ছে, তাহলে টোটাল নমুনা বিন্দু 15c5, মানে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে এরকম ভাবে রাখি, আপাতত দেখছি। তাহলে তোলা 5টি বলের মধ্যে ঠিক 2টি কালো বল হওয়ার সম্ভাবনা। 2টো কালো বল মানে কালো বল কটা আছে? টোটাল কালো বল 5টা আছে। তাহলে এইবার যে এই ঘটনাটা, যেটা 2টো কালো বল হওয়ার পক্ষে যে বিন্দুগুলো আছে সেগুলো কি কি আছে? 2টো কালো বল মানে 5টা কালো বল থেকে 2টো কালো বল তুলবো, 5c2 ইন্টু, এবারে লাল বল আর সাদা বলগুলোকে এক জায়গায় করে নিলাম, তাহলে টোটাল কতগুলো বল হলো? 10টা বল হলো। কারণ লাল আর সাদা বলের মধ্যে যে কোনো একটা উঠতে পারে, তাহলে এই বলগুলোকে আমরা এক জায়গায় করে নিলাম, যে কোনো যেটা ওঠে উঠুক। এই বলগুলো থেকে কটা তুলতে হবে? 3টে, তাহলে 10c3, তার মানে এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানে এইটার নিচে সেই নির্ণয় প্রবাবিলিটিটা কি হবে? এটার নিচে এটা দিয়ে দিতে হবে, প্রবাবিলিটি অফ এ। ওকে, এটা হচ্ছে 15c5, তাহলে এখানে দিচ্ছি 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি? এটাকে একেবারে আমি ফ্র্যাকশনে লিখে দিচ্ছি, 400/1001। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। এই যে উপরে দুটো 10 ফ্যাক্টোরিয়াল আছে, দুটো 5 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে 15, 2, 3, 7 আর আরেকটা 3, এগুলো ক্যালকুলেট করে দেখবে 400/101 আসছে। ওকে, আমি আর ক্যালকুলেট করে সময়টা নষ্ট করলাম না। নেক্সট প্রবলেম
12টা কি বলছে দেখো, 20 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক আছে। যদি 20 জনের মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন নির্বাচিত হয় তবে 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত? সেকেন্ড পার্টে বলছে অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে 20 জনের মধ্যে 5 জন স্নাতক, তাহলে 15 জন স্নাতক নয় আর 5 জন হচ্ছে স্নাতক। তাহলে দেখো 20 জন ব্যক্তির মধ্যে উদ্দেশ্যহীনভাবে 3 জনকে সিলেক্ট করতে হবে। তাহলে টোটাল যে নমুনা বিন্দু থাকবে সেটা হচ্ছে 20C3। এবার বলছে 3 জনই স্নাতক হবে, তাহলে 5 জনের মধ্যে থেকে 3 জন নির্বাচিত করতে হবে, তবেই 3 জন স্নাতক হবে। তাহলে এটা হচ্ছে 5C3। এই প্রবাবিলিটিটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 17 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়ালের উপরে 17 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 হওয়ার কথা, 17 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে এখানে আর একটা 2 আছে, 2 কেটে গেল, 3 6 18, 5 4 20। তাহলে উপরে 1 বাই নিচে হচ্ছে 19 আর 6, 6 9 54, 4 হাতে 5 114, 1 বাই 114। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার উত্তর। এবার বলছে অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা। অন্ততপক্ষে একজন স্নাতক হবে মানে কি? অন্ততপক্ষে একজন স্নাতক হবে, অন্ততপক্ষে একজন স্নাতক হবে মানে নির্বাচন করে উঠবে, তার মানে হচ্ছে একজন স্নাতক হবে তার সম্ভাবনা, প্লাস 2 জন স্নাতক হবে তার সম্ভাবনা, প্লাস 3 জনই স্নাতক হবে তার সম্ভাবনা। কারণ 3 জনই তুলছি, এখানে দেখো 3 জন নির্বাচিত হচ্ছে, তো 3 জনের বেশি স্নাতক হবে না। তাহলে 1 2 3 জন স্নাতক হবে, এবং অন্ততপক্ষে বলেছে বলে 0টা নিলাম না, তাহলে এই 3টে হবে। তাহলে 3 জন এটা তো বাদ বের করেই ফেলেছি, 1 বাই 114। এটা সম্ভাবনা 1 বাই 114 বার করেছি। এবার একজন স্নাতক হবে, তার মানে দেখো 3 জনের মধ্যে একজন স্নাতক হবে আর বাকি 2 জন স্নাতক হবে না। তার মানে কি একজন স্নাতক হবে, 5 জনের মধ্যে একজন তুলতে হবে, ইন্টু বাকি যে 15 জন আছে তাদের মধ্যে 2 জন তুলতে হবে, ডিভাইডেড বাই 20C3 প্লাস এটা হচ্ছে, এটাও লাস্টে প্লাস থাকবে, এটা হচ্ছে 5C2, 5 জন স্নাতকের মধ্যে 2 জন তুলবো, আর 15C1। তাহলে এটা হচ্ছে 5C1 মানে 5 ইন্টু 15C2 মানে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 15 ইন্টু 14, 13 ফ্যাক্টোরিয়াল কেটে গেল 2। তাহলে এটা হচ্ছে 5 7 35, 5 হাতে 3, 7 1 7 আর 3 10। তার মানে 5 ইন্টু 105 ডিভাইডেড বাই এখানে 20 ফ্যাক্টোরিয়াল 20C3, 17 ফ্যাক্টোরিয়াল যদি কেটে যায় তাহলে 20 19 17 আর 3 দুগুণে 6, 20 19 18, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এটা হচ্ছে 3 কেটে গেল, তাহলে 5 ইন্টু 105 ডিভাইডেড বাই, ওকে এটা এখানে ক্যালকুলেট করব না, এই পাশেরটাকে লিখি, 5C2 মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 5 ইন্টু 4, 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ডিভাইডেড বাই 2 মানে 10। 10 ইন্টু 15C1 মানে 15 ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেডটা লেখা হয়নি, 20C3 এখান থেকে ক্যালকুলেট করে নিই, 6 দিয়ে কাটলাম, তাহলে 57 ইন্টু 3 19 57 ইন্টু 20 প্লাস 1 বাই 114। আর দেখো 57 ইন্টু 220 মানে 1140। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেট করি, আচ্ছা এটা 5 দিয়ে
20 কে কেটে দিই 40। ওকে, থাক, এটা থাক। এটাও তাহলে সেম হচ্ছে 1140। এটা উপরে হচ্ছে 5 5 যা 25, তাহলে 525 প্লাস 150 বাই 1140, এটা হচ্ছে 10 বাই 1140, টোটাল 1140। আর এটা হচ্ছে 5, 5 একে 6, 6 2 8, আর এটা হচ্ছে 685 ডিভাইডেড বাই 1140। এটাকে যদি ডিভাইড করি 5 দিয়ে, তাহলে 5 1 যা 5, 185 15 7, 5 দিয়ে ডিভাইড করলে 5 2 যা 10, 14, 5 2 যা 10, 5 8, তাহলে 137 বাই 228, এটা হচ্ছে উত্তর। ওকে, কারণ 137 হচ্ছে মোস্ট প্রবাবলি প্রাইম নাম্বার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখানে আর কিছু অঙ্ক ছিল, অন্তত পক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা এটাও বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম 13টা কি বলছে দেখো, একের জায়গাটা বলছে 3টি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে 3টিতেই 6 পড়ার সম্ভাবনা কত। তাহলে একের দাগেরটা বলছে 3টে পাশা নিক্ষিপ্ত হলো, তাহলে 3টে পাশা নিক্ষিপ্ত হলে মোট নমুনা বিন্দু কত হবে? মোট নমুনা বিন্দু হবে 3 মানে 6 কিউব 216। ওকে, এবার দেখো বলছে 3টেই 6 পড়বে, 3টে 6 পড়বে মানে 6 6 6। এই কেস কটা আছে? এটা একটাই আছে, একটাই বিন্দু, রাইট? তাহলে টোটাল এর যে প্রবাবিলিটিটা কত হবে? প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/216, এটা। ওকে, এবার দুয়ের দাগেরটা কি বলছে দেখো, 3টি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে পাশা 3টির প্রত্যেকটিতে আলাদা অঙ্ক পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বলছে পাশা 3টিতে আলাদা অঙ্ক পড়বে, তার মানে এই যে 3টে পাশা আছে এটাতে আলাদা অঙ্ক পড়বে। আলাদা অঙ্ক পড়বে মানে আমরা এখানে দেখো 6টা, এটাকে এরকম ভাবে ভাবতে পারি, 6টা নাম্বার আছে 1 2 3 4 5 আর 6। এই 6টা নাম্বার থেকে যে কোনো 3টে নাম্বার আমরা তুলবো, ধরো তুললাম 1 2 3 বা 2 4 6, 2 4 6 তুললাম, 2 4 6 এখানে রেখে দিলাম। তাহলে এই 3টে তুলে এখানে রাখলাম, মানে প্রথমটাতে 2 পড়লো, দ্বিতীয়টাতে 4 পড়লো, তৃতীয়টাতে 6 পড়লো। তাহলে 3টে আলাদা আলাদা সংখ্যা হলো। এবং যদি এরকমও পড়ে 4 2 6, তাহলে সেটাও 3টে আলাদা আলাদা সংখ্যা হলো। 6 2 4 এটাও আলাদা সংখ্যা হলো। তার মানে যে কোনো এই 6টার মধ্যে থেকে যে কোনো 3টে সংখ্যা নিয়ে আমরা আবার 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজে তাকে বিন্যস্ত করতে পারি। কারণ এখানে ক্রমটাও নির্ভর করছে, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় পাশার পড়া মানে এখানে ছক্কায় পড়বে, তাহলে ক্রমটাও নির্ভর করছে। তাহলে 6C3 মানে এটা হচ্ছে কত? 6C3 মানে আমরা 6টা থেকে 3টে যে কোনো 3টে নাম্বার চুজ করছি এবং ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, তার মানেই হচ্ছে 6P3, রাইট? তার মানে দেখো 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড আর মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 6 5 4 আর নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 6 5 4। তার মানে এটা কত হচ্ছে? 6 5 30, 120। তাহলে এই প্রবাবিলিটিটা কত আসবে? 120/216। এটা যদি আমরা ডিভাইড করি, এটা তো 6 এর কিউব, তাহলে 6 দিয়ে ডিভাইড করলে 20, 6 দুগুণে 12, এটা হচ্ছে 36। তারপরে আবার যদি 2 দিয়ে ডিভাইড করি, না সরি 4 দিয়ে ডিভাইড করি, 4 5 যা 20, 4 9 36, তাহলে 5/9। ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে, দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে 5/9 আর এটার অ্যান্সার হচ্ছে 1/216। এবার 3 নম্বরটা কি বলছে দেখো, 3টি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে 2টি পাশায় একই অঙ্ক পড়বে এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা। এটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে আমরা 3 নম্বরটা দেখছি যে 2টি পাশাতে একই অঙ্ক পড়বে,
একই অঙ্ক পড়বে আর একটি পাশাতে ভিন্ন পড়বে। ওকে, এটা আমি যে নোটসটা দিয়েছি তাতে এরকম ভাবে করা আছে যে কত রকম কেস হবে যেখানে দুটো পাশায় সেম অঙ্ক পড়বে আর একটি পাশায় ভিন্ন অঙ্ক পড়বে। এখানে আমরা অন্যভাবে ভিডিওতে একটু সলভ করি। এখানে দেখো বলেছে যে দুটো পাশায় একই অঙ্ক পড়বে আর অপরটিতে ভিন্ন অঙ্ক পড়বে। তার মানে কি? তার মানে আমরা যদি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে বার করতে চাই তাহলে 1 মাইনাস এখানে বার করতে পারি তিনটি পাশাতেই একই অঙ্ক, আর একটা কি দুটো পাশাতে একই অঙ্ক আর একটা পাশাতে ভিন্ন পড়বে। তার মানে হচ্ছে তিনটে পাশাতে একই অঙ্ক পড়বে, এটা বাকি থাকছে, আর একটা বাকি থাকছে তিনটে পাশাতেই একই অঙ্ক আর তিনটে পাশাতেই আলাদা অঙ্ক। ওকে, ও তিনটি পাশাতেই আলাদা অঙ্ক, রাইট? কারণ দেখো তিনটি পাশাতেই একই অঙ্ক পড়বে, এটা 1 1 1 পড়লো, তাহলে বাদ দিয়ে 1 1 2 এটা একরকম কেস, আর একটা হচ্ছে তিনটে পাশাতেই আলাদা পড়বে, এটা এরকম পড়বে। এই তিনটেই হতে পারে, এই তিনটে কেস, হয় তিনটেতে একই পড়বে, না দুটোতে একই, তিনটেতে 3 নম্বরটা আলাদা, আর একটা হচ্ছে তিনটেতেই আলাদা, রাইট? কারণ একটা একই আর দুটো আলাদা হতে পারে না, তিনটেই একই, দুটো একটা আলাদা আর তিনটেই আলাদা, এই তিনটেই হতে পারে। তাহলে এখানে 1 মাইনাস এই তিনটে পাশাতেই একই অঙ্ক পড়বে, কটা আছে? 1 1 1 এই একটা, 2 2 2 এই একটা, 3 3 3 এই একটা, এরকম করে করে 6 6 6 একটা। তার মানে টোটাল কটা আছে? 6টি। তাহলে এটা হচ্ছে 6/216 প্লাস এই যে তিনটে পাশাতেই আলাদা অঙ্ক এক্ষুনি বার করলাম, এটা হচ্ছে 5/9, এটা হচ্ছে 5/9। তাহলে এটা 6 দিয়ে 216 কে কাটলে 6 কিউব ছিল, তার মানে এটা হচ্ছে 1/36। তাহলে 1 মাইনাস 1/36 প্লাস 5/9, তাহলে 1 মাইনাস 36 আসছে, আর এটা হচ্ছে 1 প্লাস 20, 1 মাইনাস 21/36, তাহলে এটা হচ্ছে 36 থেকে মাইনাস করলে 15, তাহলে অ্যান্সার হচ্ছে 15/36। ওকে, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এটাকে আরো ফার্দার কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, তাহলে এটা 5/12, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 15কে 3 দিয়ে কাটলে 5 আর 36কে 3 দিয়ে কাটলে 12। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমি যে নোটসটা দেবো সেই নোটসটা কিন্তু অন্যরকম ভাবে করা আছে, সেখানে আমি এই যে দুটি পাশাতে একই অঙ্ক পড়বে আর একটি পাশাতে ভিন্ন পড়বে এই কেসগুলো আমরা কনসিডার করেছি, মানে 1 1 2 1 1 3 এরকম করে করে আমরা কেস কনসিডার করেছি, করে তারপরে আমরা বার করেছি। এখানে একটু অন্যরকম পদ্ধতিতে বার করলাম। ঠিক আছে, নেক্সট প্রবলেম 14 দাগাটা কি বলছে দেখো, দুটি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে অঙ্ক দুটির সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত? এটা একদম সহজ অঙ্ক। এটা বলছে দুটি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে অঙ্ক দুটির সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত? দুটি পাশা যদি একযোগে নিক্ষিপ্ত হয় তাহলে টোটাল নমুনা বিন্দু হচ্ছে 36, আর 8 হবে কখন? একের সাথে তো 7 হতে পারবে না, মানে 1 2 3 4 5 আর 6 আছে, তাহলে 2 আর 6 নিতে পারবো, তাহলে 2 6, সাথে সাথেই 6 2 হয়ে যাবে, কারণ দুটো পাশা পড়েছে, প্রথম পাশায় 2 পড়লো, দ্বিতীয় পাশায় 6, প্রথম পাশায় 6 পড়লো, দ্বিতীয় পাশায় 2, আর 3 আর 5, তার মানে হচ্ছে 3 5 5 3, এই দুটো হলো, আর একটা হচ্ছে 4 4, তাহলে টোটাল কত হলো? 2 2 4 1 5, তাহলে 5/36, এটাই হচ্ছে উত্তর। ওকে, এটা বোঝা গেছে। এবার দুয়েরটা দেখি। দুয়েরটা বলছে তিনটি ছক্কা একযোগে নিক্ষিপ্ত হলে অঙ্ক তিনটির সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে বলছে তিনটে ছক্কা নিক্ষিপ্ত হয়েছে, তার মানে সেই 216 হলো নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দু মোট আছে
ঠিক আছে। এবার এর মধ্যে 11 হবে কোন কোন কেসে, এখানে আমরা দু রকম ভাবে সেই কেসগুলো কনসিডার করব। প্রথমটা হচ্ছে সবকটা আলাদা অঙ্ক পড়বে, আলাদা অঙ্ক। কারণ দেখো আমরা আগের অঙ্কে দেখলাম 3টে কেস হবে, হয় আলাদা আলাদা অঙ্ক, নালে দুটো একই একটা আলাদা, আর তিনটেই একই, এই 3টে কেস হবে। তাহলে এই 3টে কেসের মধ্যে কোনটায় কোনটায় পাবো সেটা আমরা দেখছি। ওকে, আলাদা অঙ্ক 11 করতে হবে। তাহলে এখানে কি আছে, 1 2 3 4 5 6, এই 6টা নাম্বার আছে, 6টা নাম্বার থেকে আলাদা আলাদা অঙ্ক হিসেবে 11 করতে হবে। তাহলে 1 যদি নেই, 1 4 6 নিতে হবে। তাহলে 1 + 4 + 6 এটা হচ্ছে 11। তাহলে দেখো 1 4 6 এই 3টে নিলাম, সেই আবার সেরকম কেস হয়ে যাচ্ছে যে এখান থেকে 3টে নিলাম, এবার এই 3টেকে পারমুট করলে আমরা যে যতগুলো পারমুটেশন পাবো ঠিক ততগুলো কেস পাবো। কারণ এটা 6 4 1 ও হতে পারে, 4 6 1 ও হতে পারে, 1 4 6 ও হতে পারে, 1 6 4 ও হতে পারে, এরকম। তাহলে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এইটার কেসের জন্য 3 ফ্যাক্টোরিয়াল পাবো, মানে 6টি। এবার দেখো 2 যদি নেই, 2 তাহলে 9 আসতে হবে, 9 আর 3 12, এই 11। তাহলে 2 3 5 6 5 11, তাহলে এটা হচ্ছে 2 3 6, 2 3 6 নিলাম, এটাও 3 ফ্যাক্টোরিয়াল পাবো, তার মানে 6টি। আচ্ছা, তারপরে কি 3, দেখো 3 এর সাথে কিন্তু 2 আর 6 একবার নিয়ে নিয়েছি, 3 এর সাথে 4 নিলাম, 4 3 7, আর আবার 4, সেটা 4 4 8, 8 3 11, সেটা দুটো একই, একটা আলাদার মধ্যে পড়বে, এটা আলাদা অঙ্ক হলো না। এবার দেখো 5 যদি নেই, 5 4 আর 2, এটা এখানে নেওয়া হয়নি, 5 4 2, 9 আর 2 11, ঠিক আছে। এটা হচ্ছে 5 4 2, এটাও 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6টি। আর 5 4 2, 6 5 11, এখানে 0 নেই, এটা হবে না। 5 4 9 আর 2 11, 4 3 7 আর 4 11, এবার সব একই নিতে হবে। এবার দেখো দুটি আলাদা, দুটি একই, একটি আলাদা, মানে দুটো যদি একই নেই তাহলে এখানে বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা যাই দুটো তুমি নাও না কেন, 2 + 2 এটাও 4 হবে, 1 + 1 এটাও 2 হবে, তাহলে জোড় আসবে, ঠিক আছে। তাহলে জোড় 1 1 নিলে 2 হচ্ছে, 2 + 9 হচ্ছে 11, তাহলে এখানে 9 নেই, হবে না। 2 + 2 4 হচ্ছে, 4 + 7 11, সেটাও নেই, হবে না। তাহলে 3 + 3 হচ্ছে 6, 6 + 5 এটা হচ্ছে তোমার 11 হচ্ছে, তাহলে 3 3 5 6 6 5, এটা কতগুলো হবে, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুটো একই সংখ্যা আছে। আগেরটা 3 ফ্যাক্টোরিয়াল হয়েছিল, এটা 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3টে, তো এটা 3টি হলো। তারপরেরটা হচ্ছে 4 + 4 8, 8 আর 3, তাহলে 3 4 4, এটাও 3টি হবে। আর একটা দেখো 5 5 1, তাহলে 1 5 5, এটা হচ্ছে 3টি, ঠিক আছে। আর দেখো আসবে না, 3টেই একো, ঠিক আছে। এবার দেখো 4 4 3 নেওয়া হয়ে গেছে, 5 5 নেওয়া হয়ে গেছে, 6 6 12 হয়ে যাবে, 11 এর থেকে বেশি, 11 এর থেকে বেশি হয়ে যাবে। ওকে, তাহলে সবগুলো দুটো দুটো করে নেওয়া হয়ে গেল। এবার 3টেই সেম নিয়ে দেখো, 3 1 1 1 যোগ করলে 3 হয়, 2 2 2 যোগ করলে 6 হয়, 3 3 3 যোগ করলে 9 হয়, 4 4 4 যোগ করলে 12 হয়, আর 5 আর 6 তো দেখবো না, কারণ 11 থেকে বেশি হয়ে যাবে। তাহলে এটাতে কোনো কিছু
আসছে না। তাহলে টোটাল কতগুলো হচ্ছে, এখানে 18টা হচ্ছে আর এখানে 9টা হচ্ছে। টোটাল তাহলে কতগুলো হচ্ছে, 18 আর 9 27। 27 বাই কত হবে, এখানে টোটাল নমুনা বিন্দু ছিল 216, তাহলে 27 বাই 16 216, এটা অ্যান্সার। তাহলে 3 তিরিককে 9, 9 দিয়ে তো কাটা যাবে, 9 দুগুণে 18, 4 9 36, 24, আর এটা হচ্ছে 3। ও তাহলে 27 দিয়েই কাটা যাচ্ছে, 1 এর 8, 8 সাথে 56 6 হাতে 5, 5 8 সাথে 56 6 হাতে 5, 8 দুগুণে 16 আর 5 21, তাহলে 1 এর 8, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 15 দাগেটা কি বলছে দেখো, 25টি বস্তুর একটি লটে 5টি ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যহীনভাবে লট থেকে 4টি বস্তু তোলা হলে ঠিক 2টি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 25টার মধ্যে 5টা ত্রুটিপূর্ণ, মানে 20টি হচ্ছে একদম ভালো, টিপটপ। এবার বলছে দেখো লট থেকে 4টি বস্তু তোলা হলো, তাহলে টোটাল যে নমুনা বিন্দু কি হবে, 25C4। এবার বলছে ঠিক দুটো ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। ঠিক দুটো মানে কি, টোটাল কটা ত্রুটিপূর্ণ আছে, 5টা, তাহলে 5C2, এই 5টার থেকে ত্রুটিপূর্ণ থেকে দুটো তুলে নিলাম, বাকি কতগুলো আছে, 4টি বস্তু তোলা হবে, তার মানে আরো দুটো তুলতে হবে, তাহলে ভালোগুলো থেকে আরো দুটো তুলতে হবে, 20C2। ব্যাস, প্রবাবিলিটি হয়ে গেল। এইগুলো তো আমি এবার তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি, কিন্তু এগুলো কিভাবে লিখতে হবে সব নোটসে দেওয়া আছে, তোমরা নোটসটা একটু দেখে নেবে। তাহলে 5C2 মানে হচ্ছে 10 ইন্টু 20C2 মানে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 18 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর 25 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 21 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল মানে 20 ইন্টু 19 ডিভাইডেড বাই 8, আর 2 মানে 10, এটা। আর এখানে হচ্ছে 25 ইন্টু 24 ইন্টু 20, আচ্ছা সরি, এটা 21 ফ্যাক্টোরিয়াল, 23 ইন্টু 22 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 2, তাহলে 4 3 12 2 24, 2 কি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 10 10 100 ইন্টু 19 ডিভাইডেড বাই 25 ইন্টু 2 ইন্টু 23 ইন্টু 22, 100 দিয়ে 25 কে কাটলে 4, এটা 4 2, সরি 2 কেন লিখছি আবার, আর এটা হচ্ছে 11, তাহলে 19 বাই 23 ইন্টু 11 দিয়ে মাল্টিপ্লাই করার সহজ উপায় হচ্ছে 3টা বসিয়ে দিলাম, আর 3 2 5 2, তাহলে 19 বাই 253, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 16টা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হলে 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 7 বার টস করেছে মানে 2 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে টোটাল নমুনা বিন্দু, তার মানে 128, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 64 128। এবার বলছে 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা। তাহলে দেখো টোটাল 4টি হেড আর 3টি টেল মানে টোটাল 7টা হচ্ছে। অবশ্যই 4টি হেড মানে কি, 4টি হেড মানে হেড 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 হেড, টেল টেল টেল, 3টি টেল হলো। এবার এইগুলোকে আমরা কত রকম ভাবে পারমুট করতে পারবো, কারণ এটা আমরা নিয়েছি প্রথমবারে হেড পড়েছে, দ্বিতীয়বারেও হেড, তৃতীয়বারেও হেড, চতুর্থবারে হেড, আর পঞ্চম ষষ্ঠ সপ্তমবারে টেল পড়েছে। তো এটা তো যে কোনো বারে পড়তে পারে। তাহলে এটা 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ডিভাইড করতে হবে, কারণ এখানে 4টে আর 3টে সেম আছে। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 তো চলে গেল, এবার 3 ইন্টু 2, তাহলে 35। তাহলে নির্ণয় সম্ভাবনা কত হবে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে 35 বাই 128। এটা তো পুরো 2 এর গুণিতক, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17 জায়গাটা কি বলছে দেখো, ঝোঁকশূন্য 8টি মুদ্রা একযোগে নিক্ষিপ্ত হলো, দেখাও যে 5টি হেড পড়ার সম্ভাবনা ও 3টি হেড পড়ার সম্ভাবনা মান একই হবে।
তাহলে দেখো এখানে 5টা হেড বলেছে আর 3টে হেড বলেছে, তাহলে 5টা হেড মানে কি 3টি টেল, আর 3টি হেড মানে 5টা টেল, রাইট? তাহলে এখানে 8টা মুদ্রা টস করা হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 8। তাহলে প্রথমটার প্রবাবিলিটি মানে 5টা হেড আর 3টে টেল পড়ার প্রবাবিলিটি কত, এখানে তো 2 টু দি পাওয়ার 8 দিয়ে দিলাম। এবার 5টা হেড মানে হেড 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 আর 3টে টেল, তার মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা আসলো। এবার সেম যখন 3টে হেড হচ্ছে, এটারও 2 টু দি পাওয়ার 8 হচ্ছে, এবার 5টা টেল, 4টে 5টা আর 3টে হেড, এটাও দেখো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে উপরেরটা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 আর 3 আছে, নিচেও এটাতেও 3 আর 5 আছে, শুধু অর্ডারটা আলাদা, তাহলে এই দুটো তো সেম হবে। ওকে, তাহলে এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমি সুন্দর করে লিখে লিখে করে দিয়েছি নোটসে, নোটসটা দেখে নেবে। তাহলে নেক্সট অঙ্ক 18 দাগাটা কি বলছে দেখো, একটি পরিবারে 4 জন শিশু আছে, 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথমটা বলছে 4 জনেরই জন্মদিন বিভিন্ন দিনে হবে, তাহলে টোটাল বলেছে 365 ডেজ, তাহলে টোটাল কতগুলো নমুনা বিন্দু থাকবে? 4 জনেরই 365 দিন হতে পারে, তাহলে 365 হোল টু দি পাওয়ার 4, এটা হচ্ছে টোটাল নমুনা বিন্দু। কারণ 4 জনেরই 365 দিনের একদিন, যে কোনো একদিন করে হতে পারে, 4 জনেরই 365 দিন, প্রথম জনের 365, তারপরের জনেরও 365, তারপর জনেরও 365, তারপর জনেরও 365, তাহলে মানে 365 হোল টু দি পাওয়ার 4। এবার বলছে দেখো 4 জনের জন্মদিন বিভিন্ন হওয়ার, তাহলে 4 জনের মধ্যে প্রথম জনের জন্মদিন 365 ডেজ এর মধ্যে যে কোনো একদিন হতে পারে, তারপরে একদিন চলে গেল, তারপরে যে বাকি 364 ডেজ আছে, পরের জনের জন্মদিন সেই 364 ডেজ এর মধ্যে একদিন হতে পারে, তারপরে আরো একদিন চলে গেল, দুদিন চলে গেল, 363 ডেজ আছে, তারপরের জনের জন্মদিন সেই 363 ডেজ এর মধ্যে একদিন হতে পারে, 3 দিন চলে গেল, লাস্ট জনের জন্য 362 ডেজ বেঁচে আছে, তাহলে সেই 362 ডেজ এর মধ্যে একদিন হতে পারে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 365 থেকে এই 4টা কেটে দিলাম, কিউব হলো, তাহলে 364 ইন্টু 363 ইন্টু 362 ডিভাইডেড বাই 365 হোল টু দি পাওয়ার 3। ওকে, এবার বলছে 2 নম্বরটা বলছে 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 4 জনের মধ্যে তাহলে 2 জনের একই জন্ম তারিখ হবে আর 2 জনের আলাদা জন্ম তারিখ হবে। তাহলে দেখো এই 4 জনের মধ্যে যে কোনো 2 জন আমরা কত রকম ভাবে তুলতে পারি, 4c2 উপায়ে, রাইট? 4c2 মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 4 কেটে যাচ্ছে, 3 2 যা 6 হচ্ছে, তাহলে এটা হলো। এবার বলছে এই 6 জন, এই 6টা আছে, এই 6 জন আছে, এই মানে এই 6টা কেস আছে যেখানে আমরা 2 জন করে তুলতে পারি, তাহলে এই 2 জনের জন্ম তারিখ সেই 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে, তাহলে 365, বাকি 2 জনের জন্মদিন কত হবে, 364 ইন্টু 363, আর নিচে সেই 365 হোল টু দি পাওয়ার 4, আর এর সাথে একটা 6 গুণ হবে, কারণ 4 জনের মধ্যে 2 জন আমরা 4c2 উপায়ে তুলতে পারি, তাহলে এটা কত হবে, 6 ইন্টু 364 ইন্টু 363 ডিভাইডেড বাই 365 হোল টু দি পাওয়ার 3। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 19 দাগেরটা কি বলছে দেখো, 5 জন ছাত্র ABCDE উদ্দেশ্যহীনভাবে একটি বেঞ্চিতে আসন গ্রহণ করে, এ ও বি এই 2 জন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনা নির্ণয় করো। দেখো এ আর বি যদি পাশাপাশি না থাকে, তাহলে এদের মধ্যে একজন অন্তত থাকবে, সি অন্তত থাকবে, বা ডি থাকবে, বা ই থাকবে, বা এদের মধ্যে 3 জনও থাকতে পারে বা 2 জন থাকতে পারে, সেটা ক্যালকুলেট করা একটু টাফ হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, এ আর বি কে পাশাপাশি রেখে দেবো, দিয়ে একজন করে দেবো,
তারপরে সি ডি ই এই তিনজন ধরবো, তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এটা দুজনকে এক করে দিয়েছি, মানে পাশাপাশি দুজনকে রেখে দিয়েছি। তাহলে এটা কত রকম ভাবে হতে পারে? 4 ফ্যাক্টরিয়াল ওয়েজে এই বেঞ্চিতে বসানো যেতে পারে, কারণ এটা বেঞ্চি হচ্ছে একটা মানে লম্বায় এরকম ভাবে বসবে 5 জন। এবার এটা তো 4 ফ্যাক্টরিয়াল হলো, তার মানে এ বিটা কখনো 2 নম্বর পজিশনে আসছে, এ বিটা কখনো 3 নম্বর পজিশনে আসছে, এ বিটা কখনো 4 নম্বর পজিশনে আসছে। এই ফ্যাক্টরিয়ালের মধ্যে এটা চলে গেল। কিন্তু এ আর বি দুজনের মধ্যেও তো সাফেল করতে পারে, মানে এ বি এর পজিশনে আসতে পারে, বি এ এর পজিশনে আসতে পারে। মানে এক ধরেছি যখন, এখানে ধরো এ বি আসলো, এখানে 1 2 3 4 5 5টা স্থান আছে, এখানে 1 আর 2 এ বি আসতে পারে, তাহলে বি এও তো আসতে পারে। মানে বি প্রথম স্থানে আর এ দ্বিতীয় স্থানে, তাহলেও তো এক জায়গায় থাকলো। বা ধরো 2 আর 3 নম্বর স্থানে এ বি আছে, তাহলে বি 2 নম্বর স্থানে আর এ 3 নম্বর স্থানে আসলো। এরকম ভাবে 5টা স্থানের মধ্যে এরকম বি আর এ আর বি দুভাবে হতে পারে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 করতে হবে, এটা হলো। আর টোটাল কত রকম ভাবে আমরা বেঞ্চে বসাতে পারি? 5 জন আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল 2/5, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, উপরে 2 থাকলো, নিচে 5। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক 20টা, এটাই লাস্ট। 20 অঙ্কটা কি বলছে দেখো, 5টি ইংরেজি ও 3টি গণিতের পুস্তক যথেচ্ছভাবে একটি বুক সেলফে রাখা হয়। গণিতের পুস্তক 3টি পরপর থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 3টে গণিতের পুস্তক আছে, 3টেই পরপর থাকবে। তাহলে দেখো এই 3টে যে ম্যাথের যে প্রবলেম বুকগুলো আছে, গণিত, এটাকে আমরা একই ধরে নিলাম, মানে একটা ইউনিট ধরে নিলাম। এবার যে 5টা যে ইংরেজির বই আছে, ইংলিশ 3 দিয়ে 5, তাহলে এটা টোটাল 5 আর এটা একটা 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হলো। এবার এই 3টে গণিত বই নিজেদের মধ্যে একই জায়গায় থাকার কারণে নিজেদের মধ্যে আবার বিন্যস্ত হতে পারে, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই 3টে গণিত বই আর 5টা ইংলিশ বই, এই 3টেই মানে আলাদা রকমের ধরা হয়েছে, মানে 3টে গণিত বই একই রকমের নয়, আর 5টা ইংলিশ বইও একই রকমের নয়। তাহলে সেটা যদি না ধরা হয়, তাহলে অন্যরকম সম্ভাবনা আসতো। এবার দেখো টোটাল কতগুলো বই আছে, 5 আর 3 8, তাহলে টোটাল কত রকম ভাবে বুক সেলফে, এরকম ধরো বুক সেলফ আছে, সেম বুক সেলফের এখানে আমরা রাখতে পারবো 8টা বই, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে 3 ইন্টু 2, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 8 ইন্টু 7, এটা 4, 2 দিয়ে 8 কে কাটলাম 4, তাহলে হচ্ছে 3/28, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এই 20টা অঙ্ক তোমাদের বোধগম্য হয়েছে। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, অবশ্যই তোমরা একটি লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবং তোমরা যারা নতুন চ্যানেলে এসেছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। এবং আগেও বলেছি যে এই যে আমি প্রশ্নগুলো করে দিলাম, এগুলো তোমাদের বোঝানোর জন্য করেছি। এবং সেমিস্টার 2টা যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ অ্যান্সারের পরীক্ষা হবে, সেহেতু এই প্রশ্নগুলো কিভাবে উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পাবে, সেগুলো আমি নোটসে সুন্দর করে লিখে কষে দিয়েছি, যাতে তোমরা ফুল মার্কস পাও। সেই নোটসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ, ওখানে ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ওকে, পুরোটা দেখার জন্য ধন্যবাদ, টাটা, বাই বাই।